সিনেমার শুরুতে দেখানো হয় শীতে আন্টার্কটিক মহাসাগরে একটা বিশাল জাহাজ বরফ জমে থাকা সমুদ্রে আটকা পড়ে আছে। ক্যাপ্টেন সব রকম চেষ্টা করছে যাতে জাহাজ আর তার যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে পারে। এই ঝোড়ো তুষারপাতের রাতে তারা হঠাৎ একজন মানুষের চিৎকার শোনে। ক্যাপ্টেন আর তার কয়েকজন সহকারী দৌড়ে লোকটির কাছে যায়, আর ওই মানুষটা বিনীতভাবে অনুরোধ করে, আমাকে নিয়ে যাও, নাহলে মেরে ফেলো, আমাকে এখানে কষ্টে ফেলে যেও না। তার কষ্ট দেখে ক্যাপ্টেন তাকে জাহাজে তোলে, কিন্তু ঠিক তখনই একটা দৈত্য জাহাজের কাছে আসে। জাহাজটা ওই লোকটাকে ধরার জন্য আসছিল, আর ওই লোকটি এই দৈত্যটি থেকে বাঁচার জন্যই সাহায্যের জন্য কাঁদছিল। ওই সময় অন্ধকারে দৈত্যের মুখটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। দৈত্যটি খুব দ্রুত জাহাজটির দিকে আসতে শুরু করলে জাহাজের সৈনিকরা তার উপর আক্রমণ শুরু করে। সবাই লড়ে, কিন্তু কেউ তাকে হারাতে পারে না। গুলিও তার উপর কোনো প্রভাব ফেলে না। এটা দেখে এক সৈনিক একটা শক্তিশালী বন্দুক নিয়ে আক্রমণ করে, কিন্তু দৈত্য তাতেও মরে না, কেবল জাহাজ থেকে পড়ে যায়। রাগে দৈত্য তাদের জাহাজটাকে জোরে জোরে কাঁপাতে শুরু করে। এতে জাহাজের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জাহাজের ভিতরে থাকা মানুষদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। এটা দেখে ক্যাপ্টেন উপর থেকে সেই দৈত্যের কাছের বরফে বন্দুকের সাহায্যে জোরে আঘাত করে। ফলে চারপাশের বরফ ভেঙে গিয়ে দৈত্যটি সেই ঠান্ডা জলের নিচে পড়ে যায়। সবাই ভাবে যে দৈত্যটা মারা গেছে, কিন্তু তেমন কিছুই হয়নি। এরপর সকালে ক্যাপ্টেন সেই লোকের কাছে যায় যাকে তারা গতরাতে সাহায্য করেছিল এবং জিজ্ঞেস করে, এই দৈত্যটা তোমার পিছনে কিভাবে এলো? এটা শুনে লোকটা তার গল্প বলা শুরু করে, আর তখনই লোকটির জীবনের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ওই লোকটি, যার নাম ভিক্টর, তার ছোটবেলার দৃশ্য দেখানো হয় যখন সে 12 বছর বয়সের ছিল। ভিক্টর একজন বিখ্যাত ডাক্তারের ছেলে ছিল। তার বাবা ডাক্তারির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেন এবং সমাজে সর্বদা নিজের মর্যাদা ধরে রাখতে চাইতেন। তাই এই জন্য সে তার ছেলে ভিক্টরের ওপর খুব চাপ দিত যাতে সেও একজন বড় বিজ্ঞানী এবং ডাক্তার হয়ে ওঠে। এরপর তার বাবার সহযোগিতায় অনেক পরিশ্রম করে ভিক্টর অনেক কম বয়সেই বিজ্ঞানী হয়ে উঠেছিল, কিন্তু তার বিজ্ঞান কোনো কাজেই লাগলো না। যখন ভিক্টর বুঝলো সে তার মাকে বাঁচাতে পারল না, তখন সে তার বাবাকে রেগে বলল, এমন বিজ্ঞানের কী লাভ যেখানে আমি আমার মাকে বাঁচাতে পারলাম না? তার বাবা তাকে বোঝালেন যে মানুষকে আবার জীবিত করা আমাদের ক্ষমতার বাইরে, আর এখান থেকে ভিক্টরের জীবনে নতুন একটা যাত্রা শুরু হলো। সে ঠিক করেছিল মৃত মানুষের আবার জীবিত করার একটা উপায় খুঁজে বের করবে। এর পরের দৃশ্যটা দেখানো হয় বর্তমানকালে, যেখানে সেই অদ্ভুত দানবটা যা জলের নিচে ডুবেছিল আবার জলের ওপর উঠে আসে। আশ্চর্যের ব্যাপার, এত ঠান্ডা জলে থাকা সত্ত্বেও তার কোনো ক্ষতিই হয়নি। এটা দেখানোর পর আবার দৃশ্যগুলি ফিরে যায় অতীতে, যেখানে ভিক্টর তার গল্প শোনাচ্ছিল। ভিক্টর মানুষের প্রাণ ফেরানোর উপায় খুঁজতে লাগলো এবং তার গবেষণা চালিয়ে যাচ্ছিল। ভিক্টর যখন 30 বছর বয়সে পৌঁছালো, তখন সে অবশেষে একটা পদ্ধতি আবিষ্কার করলো যেখানে মানুষের অঙ্গ ব্যবহার করে বিদ্যুতের মাধ্যমে মানুষকে আবার জীবিত করা যায়। সে বিখ্যাত ব্যবসায়ীদের এক মিটিংয়ে গেল তার এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করতে। ওখানে সবাইকে সে দেখালো একটা মেশিন ব্যবহার করে অর্ধেক একটি মৃত মানুষকে আবার জীবিত করে তুলেছে। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তারা মনে করলো এইভাবে মানুষকে ফেরানোর চেষ্টা করে ভিক্টর ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে নামছে আর নিজেকে দেবতা ভাবতে শুরু করছে। তাই তারা ভিক্টরকে তিরস্কার করতে শুরু করলো আর সাথে সাথে বলল তার পরীক্ষা বন্ধ করতে। কিন্তু ভিক্টর থামলো না, একটা বল ছুড়লো তার তৈরি করা প্রাণীটির দিকে। প্রাণীটি সঙ্গে সঙ্গেই বলটা ধরলো আর কথাও বলল। এটা দেখে সবাই ভয় কাঁপতে লাগলো আর সঙ্গে সঙ্গে ভিক্টরকে চলে যেতে বলল। কেউ তার পরীক্ষায় বিনিয়োগ করতে রাজি ছিল না। এরপর ভিক্টর সেখান থেকে চলে গেল এবং পেছনে রেখে গেল সেই প্রাণীটাকে যেটা সে তৈরি করেছিল, যেটা যন্ত্রণায় ছটফট করছিল। এখন দেখা যায় কিছু মানুষ তার গবেষণার সফলতার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তাদের বিশ্বাস ছিল যখন মানুষ এই গবেষণার কথা জানতে পারবে তখন আর কেউ মারা যাবে না এবং এই পৃথিবী মানুষে ভরে উঠবে। মন খারাপ করে ভিক্টর সেখান থেকে চলে যায়। তারপর এক ধনী ব্যবসায়ী তাকে ফোন করলো। ওই ব্যবসায়ীর আসল সমস্যা ছিল তার কাছে প্রচুর টাকার বড় ব্যবসা থাকা সত্ত্বেও একটি রোগের কারণে তার আয়ু আর বেশি দিন ছিল না। বছরের পর বছর সে তার অসুখের ওষুধ খুঁজে বেড়াচ্ছিল। সে তার জীবন বাড়াতে চাইছিল, আর এখন ভিক্টরের কাজ থেকে সে কিছুটা আশার আলো দেখেছে যে সে নিজেও তার জীবন বাঁচাতে পারবে। ব্যবসায়ী ভিক্টরকে বলে, তোমার যত টাকা দরকার এবং যা কিছুই দরকার হোক না কেন, আমি তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সেগুলি এনে দেবো। তোমার নিজের পরীক্ষাগার বানাও আর তোমার পরীক্ষা শেষ করো, যাতে পরে তুমি আমার জীবন বাঁচাতে পারো। এটা শুনে ভিক্টর খুব খুশি হয়। এই সুখবর জানাতে সে তার ভাই উইলিয়ামের বাড়িতে যায় যে সে নিজের জন্য একটা পরীক্ষাগার বানাচ্ছে। তার ভাইও তার সাফল্যে খুব খুশি, আর সেখানেই উইলিয়ামের স্ত্রী এলিজাবেথের সঙ্গে ভিক্টরের পরিচয় হয়, যে আসলে ওই ধনী ব্যবসায়ীর ভাইজি ছিল। এলিজাবেথ তাকে বুঝিয়ে বলে যে বিজ্ঞান আর ঈশ্বরের মধ্যে একটা সূক্ষ্ম সীমা আছে, তাই তুমি শুধু বিজ্ঞান ব্যবহার করো আর তোমার পরীক্ষা শেষ করো, কিন্তু কখনো নিজেকে ঈশ্বর ভেবে নিও না। ভিক্টর তার ভাই উইলিয়ামের সাথে এখন এমন একটা দূরবর্তী স্থানে একটি প্রাসাদে এসে পৌঁছায় যেখানে কেউ তার পরীক্ষার কথা জানতে পারবে না। সে ধীরে ধীরে এই বাড়িটাকে
নিজের পরীক্ষাগারে পরিণত করে আর প্রাসাদের ছাদে দুটো বড় সিলভার অ্যান্টেনা লাগানোর ব্যবস্থা করে। সে জানতো যে পুরো একজন মানুষকে জীবিত করতে প্রচুর বিদ্যুৎ দরকার, আর তখন এত বিদ্যুৎ কেউ তৈরি করতে পারত না। তাই পুরো একজন মানুষকে জীবিত করবার জন্য সে বজ্রপাত ব্যবহার করবার প্ল্যান করেছিল। এই সিলভার অ্যান্টেনাগুলো বজ্রপাত থেকে বিদ্যুৎ সংগ্রহ করে তার পরীক্ষা সম্পন্ন করতে সাহায্য করবে। উইলিয়াম আর তার বউ এলিজাবেথ ওরা দুজনেই ভিক্টরকে সাহায্য করছিল। পরীক্ষাগারটি বানানোর পর ভিক্টর অনেক পরীক্ষা করলো একটা পুরো মানুষকে জীবিত করার জন্য, কিন্তু সফল হতে পারল না। তারপর এলিজাবেথের সঙ্গে কথা বলার সময় তার আনা একটি প্রজাপতির দেহের কথা ভাবার পর আবার নতুন করে পরীক্ষা শুরু করলো। সে নিজের শরীরের চলাফেরার উপর মনোযোগ দিল এবং সেটা ভাবার পর সে মৃত মানুষটির দেহে বিদ্যুৎ পৌঁছানোর অবস্থান বদলে দিতেই সেটি বেঁচে ওঠে। এখন এই মৃতদেহটিকে পুরো মানুষ বানাতে গেলে ভিক্টরকে সব অঙ্গ প্রত্যঙ্গ বসাতে হবে। তখন যুদ্ধ চলছিল। সেই যুদ্ধক্ষেত্র থেকে অনেক মৃতদেহ সংগ্রহ করলো। বিভিন্ন মৃতদেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে ঠিকঠাক তার তৈরি প্রাণীটির ভিতরে বসিয়ে দিল, ঠিক যেমন একজন মানুষের ভিতরে থাকে। অবশেষে যখন সেই শরীরটা সম্পূর্ণ করলো তখন সে তার নাম দিল ফ্র্যাঙ্কেনস্টাইন। সে হৃৎপিণ্ডকে একটা পাওয়ার মেশিনের সঙ্গে যুক্ত করলো, যা বিদ্যুতের মাধ্যমে তাকে জীবন্ত করে তুলবে। শরীর তৈরি করার পর সে শুধু বজ্রপাতের জন্য অপেক্ষা করছিল। যখন বজ্রপাত ওই সিলভারের অ্যান্টেনাগুলোতে আঘাত করবে তখন সেখান থেকে শক্তি নিয়ে তার হাত দিয়ে সৃষ্টি করা ফ্রাঙ্কেনস্টাইনও জীবন্ত হয়ে উঠবে। একদিন হঠাৎ একটা ঝড় ওঠে। ভিক্টর যখন ভাবছিল যে আজই তার পরীক্ষা শেষ হবে, আর ঠিক সেই দিনেই যে ব্যবসায়ীটা পরীক্ষা করাতে দিয়েছিল সে এসে পৌঁছায়। ভিক্টর তার কাছে জিজ্ঞাসা করে, দেখুন আজ পরীক্ষা শেষ, এখন আপনি আমার থেকে কি চান? সেই মানুষটা বলে, আর কি চাইতে পারি, আমি শুধু চাই আমি যখন মারা যাব তুমি আমাকে আবার জীবিত করে দাও, যেমন এই দেহটাকে জীবিত করবে। আর যদি তুমি আমাকে আবার জীবিত করতে না পারো তাহলে আমার হৃৎপিণ্ড আর মস্তিষ্ক এই দেহেই বসিয়ে দিও। এটা শুনে ভিক্টর বলল, না না, আমি আর এই দেহটা নিয়ে আর ছেলেখেলা করবো না। এটা শুনে ব্যবসায়ীটা খুব রেগে যায়। এই নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। সেই ঝগড়ায় ব্যবসায়ীটা উপর থেকে পড়ে যায় আর মারা যায়। পাশাপাশি ভিক্টরের তৈরি টাওয়ারগুলোর উপর বজ্রপাত হয়, কিন্তু তার সত্ত্বেও তার পরীক্ষা সফল হয় না। অর্থাৎ মানব সদৃশ ফ্র্যাঙ্কেনস্টাইন এখনও জীবিত হয়নি। ভিক্টর এতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। তার বছরের পর বছর কঠোর পরিশ্রম বৃথা গিয়েছে। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে তার চোখের ওপর সে বিশ্বাস করতে পারে না, কারণ তার চোখের সামনে তখন ফ্র্যাঙ্কেনস্টাইন দাঁড়িয়ে আছে। তার তৈরি প্রাণীটির ভয়ঙ্কর চেহারা দেখে সে ভয় কাঁপতে লাগলো। ভিক্টর নিজেই ফ্র্যাঙ্কেনস্টাইনকে অনেক ভয় পেত, এজন্য সে ওকে একটা গোপন ঘরে আটকে রাখে। ভিক্টর লক্ষ্য করলো এই বিশাল প্রাণীর মস্তিষ্ক একদম সদ্যজাত শিশুর মতনই কাজ করছে। এখন ভিক্টর ওকে কথা বলতে শেখায়। প্রথমে নিজের নাম ধরে তাকে ডাকে, তারপর বলে, আমি ভিক্টর। ফ্র্যাঙ্কেনস্টাইনও ঠিক একইভাবে তার ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমি ভিক্টর। দিন দিন ভিক্টর তাকে স্বাভাবিক মানুষের মতন জীবন কাটানো শিখিয়ে যায়। কিন্তু ভিক্টর একটি জিনিস ভুলে যায়, ফ্র্যাঙ্কেনস্টাইন মানসিকভাবে একটা শিশুর মতন, তাই সে তেমনভাবে আচরণ করবে। কয়েকদিন পর উইলিয়াম তার স্ত্রী এলিজাবেথকে নিয়ে ভিক্টরের কাছে আসে, আর ভিক্টর তাদের আশাতে আতঙ্কিত হয়, কারণ ভিক্টরই তো এলিজাবেথের কাকাকে মেরে ফেলেছে। তাই ভিক্টর এখন এলিজাবেথের সঙ্গে দেখা করতে চায় না। তখন এলিজাবেথ বেসমেন্ট থেকে একটা আওয়াজ শুনে সেখানে গিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে। তার চেহারা দেখে এলিজাবেথ অবাক হলেও ভিক্টরের সফলতায় খুব খুশি হয়। ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে সে বলে, তুমি তো অনেক বড়। ফ্র্যাঙ্কেনস্টাইন তার নাম জানতে চাইলে এলিজাবেথ তার নাম বলে দেয়। এলিজাবেথ ফ্র্যাঙ্কেনস্টাইনকে কিছু শেখানোর চেষ্টা করে। ভিক্টর দেখলো ফ্র্যাঙ্কেনস্টাইনকে সে যা শেখাচ্ছে সেটা বুঝছে না, বরং এলিজাবেথ যা বলছে সেটাই বুঝছে, কারণ এলিজাবেথ তাকে শিশুর মতন সহজ ভাষায় বোঝাচ্ছে। এটা দেখে তাই ভিক্টরের একটু হিংসা হয়। রেগে গিয়ে সে তার ভাই উইলিয়ামকে বলে এলিজাবেথকে তাড়াতাড়ি সঙ্গে করে নিয়ে চলে যেতে। সে বলে যে আমি যেটা সৃষ্টি করেছি সেটা অনেক বিপজ্জনক, এটা এলিজাবেথের কাকাকে মেরে ফেলেছে। সে উইলিয়ামকে এলিজাবেথের কাকার মৃতদেহ দেখায় এবং বলে, তোমার জীবন আর তোমার স্ত্রীর জীবন যদি মূল্যবান হয় তবে আজই চলে যাও, এবং আমি আমার এই সৃষ্টিটাকেও মেরে ফেলবো। ভিক্টরের কথা মেনে উইলিয়াম এলিজাবেথকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যখন তারা চলে যেতে থাকে তখন ভিক্টর প্রাসাদের ভিতর জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুরো প্রাসাদ বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের প্রভাবে ভিক্টর দূরে ছিটকে গিয়ে পড়ে। তার পা এতটাই খারাপভাবে আহত হয় যে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, আর মাত্র কয়েকটা শিরার যোগে পিছনের দেহের সাথে জড়িয়ে থাকে। ভিক্টরের এই অবস্থা দেখে উইলিয়াম খুব চিন্তিত হয়ে তাকে আর এলিজাবেথকে নিয়ে শহরে চলে যায়। তারপর দৃশ্যটা আবার বর্তমান সময় ফিরে আসে। বর্তমান সময় দেখানো হয় যে ফ্র্যাঙ্কেনস্টাইন কোনো রকমে জল থেকে বেরিয়ে এসেছে এবং সম্পূর্ণ সুস্থ, আর প্রতিশোধ নিতে গিয়ে জাহাজের ভিতরে ঢুকে জাহাজের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কেনস্টাইনকে সামনে গিয়ে জিজ্ঞেস করলো, ভিক্টর অর্থাৎ তোমার বাবা যে গল্পটা আমাকে বলেছে সেটা কি সত্যি? তুমি কি সত্যি এত বিপজ্জনক যে মানুষকে মারো? ফ্র্যাঙ্কেনস্টাইন জবাব দিল, না, সেটা পুরো সত্যি না। আমি কখনো মানুষকে মারিনি। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমি ভিক্টরের প্রতি রেগে আছি, আমি তার উপর প্রতিশোধও নিতে চাই। ও আমাকে ওই জ্বলন্ত প্রাসাদে ফেলে চলে গেছিল। আমি অনেক কষ্টে বেঁচে বেসমেন্টের রাস্তা দিয়ে পালিয়ে গেছিলাম। পথটা জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছিল।
আমি জঙ্গলেই বছরগুলো কাটিয়েছি ঘুরে বেরিয়ে, এবং ভিক্টর কখনো ভাবেনি যে আমার মানসিকতা একটা শিশুর মতো ছিল। আমি একেবারে নিজেকে একা মনে করতাম। জঙ্গলে শিকারীরা আমাকে দেখলেই সরাসরি আক্রমণ করত, কারণ তারা ভাবতো আমি একটা দানব। এরকম একবার শিকারীরা আমাকে দেখতে পায় আর আমি পালাতে পারি না, তারা আমাকে গুলি করে। নিজের জীবন বাঁচাবার জন্য আমি একটা বাড়িতে দৌড়ে ঢুকে লুকিয়ে পড়ি। যখন আমার চেতনা ফিরে আসে তখন আমি আবার ওই বাড়ির ভিতরেই তাকিয়েছিলাম, যেখানে অনেক মানুষ বাস করত। সবাই খুবই ভালো এবং সকলের সাথে মিলেমিশে থাকে। আমি বুঝতে পারলাম আমারও এমন একটা পরিবার থাকা উচিত, আমারও এমন লোক থাকা উচিত যাদের সঙ্গে আমি কথা বলতে পারি। ফ্র্যাঙ্কেনস্টাইন একটা বৃদ্ধ লোককে দেখে যে তার নাতনিকে পড়াচ্ছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন গোপনে সব কিছু বুঝতে থাকে, তাদের ভাষা শুনলো, শিখলো আর তাদের চলাচল লক্ষ্য করতে থাকে। ফ্র্যাঙ্কেনস্টাইনের মনে হলো যে সে এই পরিবারের একটা অংশ হতে চায়। সে দেখলো কীভাবে পরিবারের সদস্যরা তারা তাদের কাজকর্ম করতো আর বাড়ির খেয়াল রাখতো। সে ওই বাড়ি থেকে বেরিয়ে তাদের সাহায্য করত। সে ঠিক করলো তাদের দরকারি জিনিসগুলো জোগাড় করবে। কখনো কখনো জঙ্গল থেকে গাছের কাঠ ভেঙে নিয়ে এসে বা কখনো কখনো হরিণ শিকার করে তাদের কাছে রেখে দিত। পরিবারটা বুঝতে পারছিল না যে কে তাদের সাহায্য করছে। বৃদ্ধ লোকটি হেসে বলতো যে মনে হয় ঈশ্বর তাদের সাহায্য করছে। কিছু সময় পরে পরিবারটা সিদ্ধান্ত নিল তারা বাড়ি ছেড়ে শহরে চলে যাবে, কিন্তু বৃদ্ধ লোকটি সেখানেই রয়ে গেল। এখন দেখা গেল যে বৃদ্ধটি চোখে ভালো করে দেখতে পায় না, কিন্তু শুনতে পায়। আর তিনি সবসময় জানতো যে ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের বাড়িতেই থাকে। সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে একজন মানুষ মনে করত এবং জানতো যে ফ্র্যাঙ্কেনস্টাইন সবসময় তাদের সাহায্য করে থাকে। তার পরিবার চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কেনস্টাইন তার সামনে হাজির হয় আর বৃদ্ধ মানুষটাকে তার পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করে। ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে থাকার সময় বৃদ্ধ লোকটি তাকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়, পড়াশোনা করানো সহ সব রকম মানুষের মতন কাজ করতে শেখায়। ধীরে ধীরে ফ্র্যাঙ্কেনস্টাইন সব কিছু শিখে ফেলে। একদিন বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? ফ্র্যাঙ্কেনস্টাইন এই প্রশ্নে অবাক হয়, কারণ তারও তো কোনো উত্তর জানা নেই। বৃদ্ধ বুঝিয়ে বলেন, তুমি তো মনে করতে পারো শেষ কোথায় ছিলে? ফ্র্যাঙ্কেনস্টাইন বলে, হ্যাঁ আমি মনে করতে পারি আমি কোথা থেকে এসেছি, আমি ওখানে যেতে পারি। বৃদ্ধ তাকে বোঝায়, যাও, ওখান থেকেই তুমি তোমার নিজের জীবনের কথা জানতে পারবে। বৃদ্ধের কথা শুনে ফ্র্যাঙ্কেনস্টাইন সেই একই পরীক্ষাগারে যায় যেখানে ভিক্টর তাকে সৃষ্টি করেছিল। সেখানে সে ভিক্টরের পরীক্ষা নিরীক্ষার কথা জানতে পারে এবং অবাক হয় এটা জানতে পেরে যে সে জন্মগ্রহণ করেনি, বরং তাকে সৃষ্টি করা হয়েছিল। সে ভিক্টরের ঠিকানাও সেখান থেকে পেয়ে যায়। সে ঠিক করে সে ভিক্টরের কাছে যাবে এবং ভিক্টরকে অনুরোধ করবে যেন সে তার মতন আরেকটি প্রাণী তৈরি করে যার সাথে সেই পৃথিবীতে বাঁচতে পারে আর থাকতে পারে। নিজের সম্পর্কে জানার পর সে সঙ্গে সঙ্গে বৃদ্ধের কাছে যায় এই ভালো খবরটা জানাতে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে বৃদ্ধ মানুষটিকে অনেক জঙ্গলি নেগড়ে আক্রমণ করে প্রচণ্ড আহত করে দিয়েছে এবং বৃদ্ধ মানুষটি প্রায় মৃত্যুর মুখে। সে ভেঙে পড়ে, বৃদ্ধকে বলে, তুমি মরতে পারো না, তুমি তো আমার একমাত্র সঙ্গী এই জগতে। কথা বলার সময় বৃদ্ধের ছেলেরা সেখানে এসে পৌঁছে যায়। ফ্র্যাঙ্কেনস্টাইনকে দানব ভেবে তারা পিছন থেকে গুলি করে মারতে চায়। ফ্র্যাঙ্কেনস্টাইন এই দেখে পালাতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অজস্র গুলির বর্ষণে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারা ভাবলো যে দৈত্যটি মরে গেছে, কিন্তু আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন অজ্ঞান হয়ে গেছিল। পরের দিন সে জ্ঞান ফিরে চোখ খুলে দেখে যে সেই বৃদ্ধ লোকটি আর সেখানে ছিল না, কারণ তার পরিবারের লোকেরা তাকে নিয়ে চলে গেছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন বুঝতে পারলো এখন তাকে কি করতে হবে। ওকে ভিক্টরের কাছে যেতে হবে, যার ঠিকানাটা সে আগেই খুঁজে পেয়েছিল। ঠিকানায় পৌঁছে ফ্র্যাঙ্কেনস্টাইন দেখে যে ভিক্টর আর তার ভাই উইলিয়াম উৎসবে মেতেছিল। এটা দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন খুব রেগে যায়, কারণ সে ভাবে সে যখন যন্ত্রণায় দিন কাটাচ্ছিল তখন তার সৃষ্টিকর্তা ভিক্টর আনন্দ উৎসবে মেতেছিল। এরপরে সে ভিক্টরের উপর রেগে তার উপর আক্রমণ করে এবং তাকে বলে যে আমি তোমাকে মেরে ফেলবো। ভিক্টর বলে যে আমিও চাই তুমি আমাকে মেরে ফেলো, কারণ তোমার মতন একটি ঘৃণ্য জীব সৃষ্টি করে আমিও যন্ত্রণায় আছি। তোমার মতো একটি দানবকে সৃষ্টি করার পর থেকেই আমি দুঃখে আছি। ফ্র্যাঙ্কেনস্টাইন বলে, আমি কোনো দানব নই, কিন্তু ভিক্টর তার কথা না শুনে গুলি চালাতে যাচ্ছিল। তখনই এলিজাবেথ হঠাৎ করে ফ্র্যাঙ্কেনস্টাইনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর গুলিটা তার দেহে গিয়ে লাগে। ফ্র্যাঙ্কেনস্টাইন আবার ভেঙে পড়ে, কারণ এই পৃথিবীতে একমাত্র বৃদ্ধ আর এলিজাবেথ ছিল তার একমাত্র সান্ত্বনা। তাকে মানুষ হিসেবে বিবেচনা করেছিল। দুঃখে সে মৃত এলিজাবেথকে নিজের কোলে তুলে নিয়ে উৎসবের জায়গাটি ছেড়ে চলে যায়। উইলিয়াম তার স্ত্রীর মৃত্যুর কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভিক্টরকে বলে, তুমি সব কিছু নষ্ট করে দিয়েছ। যদিও ভিক্টর বারবার ক্ষমা চাইছিল, তা সত্ত্বেও উইলিয়াম তাকে তার ঘর থেকে বের করে দেয়। এখন ভিক্টর প্রচণ্ড রাগে তার ভাইয়ের জীবন নষ্ট করার জন্য ফ্র্যাঙ্কেনস্টাইনকে খুঁজতে থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার ফ্র্যাঙ্কেনস্টাইনকে খুঁজে তার উপর আক্রমণ করে। ভিক্টর বলে যে আমি তোমার ওপর প্রতিশোধ নেব। ফ্র্যাঙ্কেনস্টাইন জবাব দেয়, ঠিক আছে, যদি আমার উপর প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে খুঁজে বের করো। বলেই সে সেখান থেকে চলে যায়। আর তারপর বহু বছর কেটে যায়। অনেক বছর ধরেই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে খুঁজতে থাকে এবং ভিক্টরের কাছে অনেক অস্ত্র ছিল যাতে সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে মারতে পারে। একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন নিজেই তার সামনে এসে বলল, তোর কাছে আমাকে মারার জন্য কি কি আছে দে, আমি নিজেই মরব, কিন্তু যদি না মারা যায় তাহলে তোকে আমি মেরে ফেলবো। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে ডায়নামাইট বা বোমা দিল, যা ফ্র্যাঙ্কেনস্টাইনকে বিস্ফোরিত করলো। কিন্তু যেমন সব সময় হয়, সে মরে না
কিছু সময় পরে সে আবার জীবিত হয়ে উঠল। তারপর থেকে সে ভিক্টরের পিছনে ছুটছিল, কারণ সে যেটা বলেছিল সেটা করতে হবে, অর্থাৎ ভিক্টরকে মেরে ফেলতে হবে। যখন সে ভিক্টরকে নির্যাতন করছিল আর মারছিল, তখন ভিক্টর ক্যাপ্টেন আর তার লোকেদের সাহায্যের জন্য ডেকেছিল। এই একই দৃশ্যটা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। বর্তমান সময়ে ফ্র্যাঙ্কেনস্টাইন এই পুরো গল্পটা ক্যাপ্টেন আর ভিক্টরকে বলছিল। সে ভিক্টরকে বলল, আমি তোমার কাছ থেকে কিছুই চাইনি, কখনো তোমাকে মারতেও চাইনি। শুরুতে আমি শুধু তোমাকে খুঁজে পেতে চেয়েছিলাম আর তোমাকে বলতে চেয়েছিলাম যে আমার মতো আর একটা জীব তৈরি করো যার সাথে আমি আমার জীবন কাটাতে পারি। এটা শুনে ভিক্টরের চোখে জল এসে যায় এবং সে ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি তোমাকে বিশ্বাস করিনি, যাকে আমি নিজেই সৃষ্টি করেছিলাম। ভিক্টরের অবস্থা খুবই খারাপ ছিল, সে প্রায় মৃত্যুর সম্মুখীন ছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলে, তুমি আমার বদলে বাঁচবে আর আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এটা করতেই হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন ভিক্টরকে ক্ষমা করে দেয় এবং এই দৃশ্য দেখে জাহাজের সবাই এই শেষ মুহূর্তে কাঁদতে থাকে। অবশেষে ফ্র্যাঙ্কেনস্টাইন জাহাজ থেকে নেমে বরফের ভিতর থেকে তাদের জাহাজ মুক্ত করে সেটাকে সমুদ্রে ভাসিয়ে দেয়। জাহাজের সবাই মুক্ত হলো, সবটাই ফ্র্যাঙ্কেনস্টাইনের কারণে। সবাই বিদায় জানিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইনের দিকে হাত নাড়াতে থাকে। ফ্র্যাঙ্কেনস্টাইনের মন আবার দুঃখে ভরে যায়, কারণ মানুষগুলো আবার তার থেকে দূরে সরে যাচ্ছে এটা দেখে। কিন্তু এখন সে একা এই জীবনটা কাটাবার সিদ্ধান্ত নিয়েছিল। আর সিনেমাটিও এখানেই শেষ হয়।